জয় হিন্দ বন্ধুরা, চলে এসেছে 2024-25 অর্থবর্ষের ভারতের নতুন বাজেট। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটকে ভারতীয় সমাজের সকল শ্রেণীর মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষমতায়নের চালক হিসাবে ব্যক্ত করেছে। তো আজকে আমি এই বাজেট নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ভীষণ সহজ ভাষায়। এবং আপনারা যদি এই ধরনেরই কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও অর্থাৎ চলতি সময়ে কি কি করছে সেই সংক্রান্ত সব রকম খবর বিস্তারিত ভাবে এবং সহজভাবে জানতে চান, তবে অবশ্যই এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার এই চ্যানেলের সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমরা যেরকম মাসের শুরুতে বেতন আসার পরে একটি তালিকা তৈরি করি যে টাকাটা কোথায় কিভাবে খরচা করব, সরকারও সেরকম নিজের উপার্জিত অর্থের একটি তালিকা তৈরি করে, যে সেই তালিকায় তারা বলে যে তারা টাকাটা কোথায় কিভাবে খরচা করবে। তো সরকারের উপার্জনের যে রাস্তাগুলি রয়েছে সেগুলি হলো জিএসটি, ইনকাম ট্যাক্স, সুদ, ইম্পোর্ট ডিউটি বা আমদানি কর, এছাড়াও বিভিন্ন ধরনের পেনাল্টিজ বা জরিমানা এবং সরকারি যে পরিষেবা রয়েছে সেগুলি ব্যবহার করতে দেওয়ার বিনিময়ে সরকার জনসাধারণের কাছ থেকে যে অর্থ উপার্জন করে সেগুলি সরকারের উপার্জিত অর্থের তালিকার মধ্যে রয়েছে। তো ভারতের এই 2024-25 অর্থবর্ষের বাজেটে বলা হয়েছে যে সরকারের উপার্জিত অর্থের পরিমাণ প্রায় 31 লক্ষ কোটি টাকা এবং সরকারের খরচা হবে প্রায় 48 লক্ষ কোটি টাকা, অর্থাৎ উপার্জিত অর্থের তুলনায় খরচার পরিমাণ প্রায় 17 লক্ষ কোটি টাকা বেশি। এবং এই টাকাটিকে ভারতকে সুদের বিনিময়ে অন্য কারো কাছ থেকে গ্রহণ করতে হবে। এই কারণে ভারতের বাজেটকে একটি ঘাটতির বাজেট বলা হয়ে থাকে। স্বাধীনতার পর থেকে মাত্র একবার বাদ দিলে ভারত যতবার বাজেট পেশ করেছে প্রত্যেকটি বাজেটই ছিল একটি ঘাটতির বাজেট। আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও একটি নতুন রেকর্ড তৈরি করেছেন। তিনি আমাদের দেশের প্রথম অর্থমন্ত্রী যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে লাগাতার 7 বার বাজেট পেশ করেছেন। এছাড়াও এই 2024-25 অর্থবর্ষের বাজেটে আর কি কি রয়েছে এবং এই 2024-25 অর্থবর্ষের বাজেট থেকে আপনি আমরা কি পেলাম এবং অবশেষে এই বাজেটটিকে কি মোদীর দুই জোটশরিক নীতিশ এবং নাইডু বাজেট বলা চলে, সেই সব বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত একটি আলোচনা করব। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। যেহেতু ভারতের বাজেট একটি ঘাটতির বাজেট, সেহেতু প্রতি বছরের মতো এবছরও বাজেটের সবচেয়ে বেশি পরিমাণ টাকা খরচা করা হবে ধার করে যে টাকা নেওয়া হয়েছিল আগের বছরগুলিতে সেগুলির সুদ দিতে গিয়ে। হ্যাঁ, প্রায় 11.5 লক্ষ কোটি টাকা আমাদের বাজেট থেকে খরচা হবে শুধুমাত্র সুদের জন্য। আপনিও যদি তাদের মধ্যে হয়ে থাকেন যাদের বাজেটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা বলে মনে হয় ইনকাম ট্যাক্স রেজিমকে, তাহলে এই বছর আপনি হয়তো একটু নিরাশ হবেন। এই বছর কর ছাড়ের সীমাকে 3 লক্ষ পর্যন্ত রাখা হয়েছে। এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশনকে 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা অবধি করা হয়েছে। এবং আপনার বাড়িতে এক বা একাধিক যদি পেনশন উপভোক্তা থেকে থাকেন তবে তাদের সম্মিলিত যে পেনশনের পরিমাণ সেটা যদি 25,000 টাকার কম হয় তবেও তারা পেয়ে যাবেন ট্যাক্স ছাড়। তো বাজেট পেশ হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্নটি জন্ম নেয় সেটি হলো কোন কোন জিনিসের দাম কমে গেল এবং কোন কোন জিনিসের দাম বেড়ে গেল। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে কোন কোন জিনিসের দাম এখানে কমে গেল। তো নতুন বাজেট থেকে জানা যাচ্ছে যে সোনার উপর জিনিসের দাম কমেছে, ক্যান্সারের বেশ কিছু ওষুধের দাম কমেছে, মোবাইলের পার্টসের এখানে দাম কমেছে এবং চামড়ার জিনিসপত্রেরও দাম কমেছে। এর কারণ হলো সরকার এই সকল দ্রব্যের উপর থেকে যে ইম্পোর্ট ডিউটি ছিল বা আমদানি কর ছিল সেটিকে বহুমাত্রায় কমিয়ে দিয়েছে। এছাড়াও যে সকল বিদেশি কোম্পানি ভারতে এসে বাণিজ্য করত এবং তাদের ওপর যে ট্যাক্সের পরিমাণ ছিল সেটিকেও সরকার 5% কমিয়ে দিয়েছে। এছাড়াও বিভিন্ন স্টার্টআপ বিজনেস যারা করতো এবং এই স্টার্টআপ বিজনেসে বাইরের থেকে যে সকল বিনিয়োগ আসতো সেই বিনিয়োগের উপরেও তাদেরকে এক ধরনের ট্যাক্স দিতে হতো, যেই ট্যাক্সকে অ্যাঞ্জেল ট্যাক্স বলা হতো। এবং এই নতুন বাজেটের ফলে জানানো যাচ্ছে যে সেই অ্যাঞ্জেল ট্যাক্সকেও সরকার সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিয়েছে। বাজেটের ফলে যেমন বেশ কিছু জিনিসের দাম কমে গিয়েছে, পাশাপাশি আবার বেশ কিছু জিনিসের দাম বেড়েও গিয়েছে। যেরকম টেলিকমের বেশ কিছু যন্ত্রপাতির দাম বেড়ে গিয়েছে এবং অ্যামোনিয়াম নাইট্রেটেরও দাম বৃদ্ধি হয়েছে এই বাজেটের ফলে। পাশাপাশি শেয়ার মার্কেটের বেশ কিছু ক্ষেত্র যেরকম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে যে ট্যাক্সের পরিমাণ ছিল সেই ট্যাক্সের পরিমাণকেও এবার বাড়িয়ে দেওয়া হয়েছে।
এবছরের বাজেটে সরকার বারবার নারী ক্ষমতায়নের কথা গুরুত্বের সঙ্গে বলেছে। এই কারণেই সরকার বিভিন্ন কর্মক্ষেত্রের আশেপাশে মহিলাদের বসবাসের জন্য সুব্যবস্থা করে দিতে চায় বলেও সে বিষয়ে একটি ঘোষণা সামনে রেখেছে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং নিজের দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি পড়াশোনা করতে চান এবং আপনার কাছে যদি টাকার অভাব থেকে থাকে, তাহলে সরকারি গ্যারান্টিতে আপনি 10 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এছাড়াও সরকার বলেছে যে সরকার 1 কোটি যুবক যুবতীকে দেশের সেরা 500টি ব্যবসায় ইন্টার্নশিপ করিয়ে দেওয়ার ব্যবস্থা করাবে এবং এই ইন্টার্নশিপ চলাকালীন প্রায় প্রত্যেকটি যুবক যুবতীকে সরকার 5,000 টাকা পর্যন্ত ইন্টার্নশিপ স্টাইপেন্ডও দেবে। এছাড়া সরকার জানিয়েছে যে সরকারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকার প্রায় 10 লক্ষ কোটি টাকা খরচা করবে এবং এই টাকা খরচার মাধ্যমে তারা শহরতলি এলাকায় প্রায় 1 কোটি নতুন বাড়ি তৈরি করবে এবং গ্রামীণ এলাকায় প্রায় 2 কোটি নতুন বাড়ি তৈরি করবে। যে সকল বাড়িগুলি প্রধানমন্ত্রী সূর্যঘর মুফট বিজলি যোজনার আওতায় সৌর বিদ্যুৎ পেয়ে থাকতো, সেই সকল বাড়িতে এখন 300 ইউনিট পর্যন্ত সৌর বিদ্যুৎকে বিনামূল্যে ঘোষণা করা হয়েছে। এছাড়াও আসাম, সিকিম, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বন্যার বিরুদ্ধে একটি স্পেশাল কেয়ার নেওয়া হবে বলেও এই বাজেটে জানানো হয়েছে। ভারতীয় রেলে প্রায় 2.5 লক্ষ কোটি টাকার মতো বরাদ্দ তো করা হয়েছে, কিন্তু এই বরাদ্দের আসল মাখনটাই খেয়ে নিয়েছে বন্দে ভারত, বন্দে মেট্রো এবং মুম্বাই আহমেদাবাদ যে বুলেট ট্রেনের কথা ঘোষণা করা হয়েছিল সেই রেলওয়ে প্রকল্প। সাধারণ যাত্রীবাহী ট্রেনের কপালে তেমন কিছুই জোটেনি। এদিক থেকে দেখতে গেলে মেট্রো তুলনামূলক কিছুটা লাভবান। ভারতীয় মেট্রোতে ইনভেস্টের পরিমাণ গত বাজেটে ছিল 600 কোটি টাকা, সেটিকে বাড়িয়ে এখন 906 কোটি টাকা করা হয়েছে। ভারতীয় রেলের যা যা সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আমি কিছুদিন আগে একটি বিস্তারিত পর্ব করেছিলাম। যদি আপনারা সেই পর্বটি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই গিয়ে চেক করে নেবেন। তাহলে আপনারা ভারতীয় রেলের যে বিভিন্ন রকম সমস্যাগুলি রয়েছে সেগুলি বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। নতুন এই বাজেট থেকে অর্থ দপ্তরকে 18 লক্ষ কোটি টাকা দেওয়া হবে। 6 লক্ষ কোটি টাকার মতো বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা খাতে। এছাড়াও মহাকাশ বিজ্ঞানের চর্চার ক্ষেত্রেও প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ হবে বলে জানানো গিয়েছে। এছাড়া রাস্তা এবং হাইওয়ে নির্মাণে 2.5 লক্ষ কোটি টাকা সরকার খরচ করবে এবং শিক্ষা এবং কৃষি ক্ষেত্রে ক্রমান্বয়ে 1.5 লক্ষ কোটি টাকা করে খরচা করা হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। নতুন এই বাজেটে মুদ্রা লোনকে 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও এই বাজেটের অন্যতম একটি চমক হলো এই বাজেটে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির উপরে ট্যাক্স বা ইনহেরিটেন্স ট্যাক্স জাতীয় একটি যে ব্যবস্থা সেটির নতুন প্রচলন করা হয়েছে। ব্যাপারটি কিছুটা এরকম যে আজ থেকে ধরে নিন 40 বছর আগে আপনার পিতা যদি কোনো একটি সম্পত্তি ক্রয় করে থাকে এবং উত্তরাধিকার সূত্রে বর্তমানে আপনি সেই সম্পত্তিটির মালিক এবং বর্তমানে আপনি সেই সম্পত্তিটি এখন বিক্রি করতে চাচ্ছেন, তবে সেই সম্পত্তিটির বর্তমান যেই মূল্য সেই সম্পূর্ণ মূল্যের উপর আপনাকে এখন ট্যাক্স পে করতে হবে। এই নতুন ধরনের ট্যাক্স পেইং ইন্ট্রোডিউস এবছরের বাজেটে করা হয়েছে। তো চলুন এবার আসা যাক ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। কি কি পেল নরেন্দ্র মোদীর 2 জোটশরী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। তো এবারের বাজেটের যে আসল মাখনটা সেটা কিন্তু খেয়ে নিয়েছে বিহার। হ্যাঁ, এই বাজেট থেকে বিহারের জন্য প্রায় 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই টাকার থেকে বিহারে তৈরি হবে নতুন এয়ারপোর্ট, নতুন মেডিকেল কলেজ, নতুন পাওয়ার প্ল্যান্ট, নতুন এক্সপ্রেস হাইওয়ে, নতুন করিডোর এবং বক্সারে গঙ্গা নদীর উপরে 2টি নতুন সেতুও তৈরি করা হবে এই টাকা দিয়ে। এছাড়াও এই টাকার বেশ কিছুটা অংশ ব্যবহার হবে বিহারের বন্যা কবলিত এলাকাগুলিতেও। এখন এটাই আমাদের আশা করার যে জনগণের ট্যাক্সের যে এতগুলো টাকা বিহারে খরচা হচ্ছে সেই টাকাগুলো যেন বিহার সরকার ঠিকভাবে ব্যবহার করতে পারে। কারণ আমি আপনাদেরকে জানি যে সম্প্রতি বিহারের 17 দিনে প্রায় 12টি ব্রিজ ভেঙে পড়েছিল। আমিও এই বিষয়ে একটি বিস্তারিত পর্ব করেছি, যদি আপনারা না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, গিয়ে অবশ্যই চেক করে দেবেন। তো এই সকল ধরনের ঘটনা কিন্তু বিহার সরকারের প্রতি কিছুটা হলেও প্রশ্ন তুলে দেয়। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই যে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ বিজেপি সরকারকে প্রায় 70-এর কাছাকাছি সাংসদ দিয়েছে, কিন্তু তারপরেও তারা যা পায়নি তাদের চেয়ে ঢের বেশি পেয়েছে 12টি মাত্র সাংসদ দিয়ে বিহার। এবার আসা যাক মোদীর আরো একটি অন্যতম জোট শরিক চন্দ্রবাবু নাইডু এবং অন্ধ্রপ্রদেশ এই বাজেট থেকে কি কি পেল সেই বিষয়। তারা বিহারের মতো মাখন না খেতে পারলেও তারা কিছুটা মালাই অবশ্যই পেয়েছে। অন্ধ্রপ্রদেশকে এই বাজেট থেকে 15,000 কোটি টাকা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই 15,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীর উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। অবশেষে আমরা ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি।
সারাদিন এত বাজেট পেশ হলো, প্রধানমন্ত্রী এত বড় বড় বক্তব্য রাখলেন, নির্মলা সীতারামন আমাদের দেশের অর্থমন্ত্রী তিনিও অনেক কথা বললেন, কিন্তু এত কিছুর পরেও চাকরি বাকরি নিয়ে তেমন খুব একটা কেউ কথা বললো না। এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার রাজ্য পশ্চিমবঙ্গ এই বাজেট থেকে কি কি পেল, তবে আপনি বলবেন যে ক্যাচ কলা। আপনার রাজ্য পশ্চিমবঙ্গ এই বাজেট থেকে পেয়েছে ক্যাচ কলা। আমরাও পশ্চিমবঙ্গ বিহারের মতোই বিজেপি সরকারকে 12টি সাংসদ দিয়েছিলাম, কিন্তু তার বদলে বিহার পেল এত কিছু এবং আমরা পেলাম ক্যাচ কলা। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনার পরিচিত এবং আপনার আপনজনদের মধ্যে যদি কারো এই নতুন বাজেট নিয়ে কোনো ধরনের কোনো সংশয় থেকে থাকে, তাদেরও যদি এই বাজেটটিকে সহজভাবে বুঝতে হয়, তাহলে তাদেরকে আপনি আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।